নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে একটি সত্য কাহিনী অবলম্বনে গল্প কর্ণ স্যার। কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় দেবো। কতবার বলেছি, সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদের সূত্রের মধ্যে শুধু আসলটা বিয়োগের অন্তর, গুলিয়ে যেন না যায়। কিরে, বলিনি? হ্যাঁ স্যার, বলেছিলেন, কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? স্যার, ওই ওই বিকাশটা পেছন থেকে খোঁচা দিচ্ছিল পিঠে, উপপাদ্যটা দেখানোর জন্য। তাই তাই আর কি, ওই আসল বিয়োগটা দিতে ভুলে গিয়েছি। আর হবে না স্যার, তুই ওই কর, বেয়াদব ছেলে। কান ধরে বেঞ্চের উপর দাঁড়া গিয়ে। আর এই যে বিকাশ, এদিকে শোন, শোন তাড়াতাড়ি। আজ তোরই একদিন, খেয়ে আমারই একদিন। বৈকুণ্ঠপুর স্কুলের কর্ণ স্যারের অঙ্কের ক্লাসের এক রোজকার চিত্র। যে ছাত্রটি সদ্য সদ্য শাস্তিপ্রাপ্ত হয়ে বেঞ্চের উপর দাঁড়িয়ে নিজের আসন অলঙ্কৃত করবে, তার নাম পার্থ। এই স্কুলের দশম শ্রেণীতে তারই ক্রমিক নাম্বার 1। শুধু এই বছর নয়, পঞ্চম শ্রেণী থেকে এই আসনটিতে আর কারো বসার সৌভাগ্য হয়নি। সারা স্কুল পার্থর প্রশংসা একেবারে পঞ্চমুখ। শুধু অঙ্কের শিক্ষক কর্ণ চক্রবর্তী বাদে বাকি সকল শিক্ষকদের একেবারে চোখের মণি এই পার্থ। এবার মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে তার একটা স্থান আসবে বলে সকলে তাকে নিয়ে আশায় বুক বেঁধেছে। কিন্তু কর্ণ স্যারের ওই এক কথা, বুঝলি পার্থ, তুই অঙ্কে ভালো, কিন্তু কিন্তু অর্জুনের মতন না। ওর একটা আলাদা ব্যাপার ছিল। তুই তো কিছু অঙ্ক যেগুলো বুঝিস টুঝিস না, সেগুলো মুখস্থ করিস। স্যার, আপনি এটা বলতে পারলেন? আমি কোনোদিন অঙ্ক মুখস্থ করি না। আপনি যত অঙ্ক বলেন আমি সব করে এনে দিই, এত প্র্যাকটিস করি, তবু আপনি বলেন আমি অর্জুনদার মতো নয়। আমি তো অর্জুনদাকে চিনিও না। সে তো চিনে কাজ নেই, আরো প্র্যাকটিস করতে হবে, বুঝলি? আরো প্র্যাকটিস। একটা অঙ্ক 3-4টে নিয়মে যদি না করতে পারলি, তবে কিসের অঙ্কে ভালো? একটা নিয়মে তো সবাই পারে। স্যার, আপনি দেখবেন আমি মাধ্যমিকে অঙ্কে 100তে 100 পাবো। হ্যাঁ, এই হলো আসল কথা। যদি পাস, তবেই বুঝবো তুই অঙ্ক পারিস। সারাদিন পার্থ ভাবে কিভাবে কোন নিয়মে অঙ্ক করলে কর্ণ স্যারকে খুশি করা যায়। বহু অঙ্ক বহু নিয়মে করে নিয়ে গিয়ে স্যারকে দেখায় পার্থ। কিন্তু প্রত্যেকবারই মুখ হাঁড়ি করে ব্যর্থ সৈনিকের মতন তাকে ফিরে আসতে হয়। একটি একটি করে দিন এগোলো। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। মাঝে 3 মাসের লম্বা ছুটি কাটিয়ে ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর দিন। ফল বেরোলো সকাল 11টায়। সারা স্কুলে হইচই পড়ে গিয়েছে, পার্থ সারা রাজ্যে নবম স্থান অধিকার করেছে। খুশিতে আত্মহারা হয়ে গিয়ে মাথায় বরফ ব্যাগ চাপিয়ে বসে আছেন স্কুলের প্রধান শিক্ষক। সবাই পিঠ চাপড়িয়ে প্রশংসা করছে পার্থর। কিন্তু এত ভালো ফল করেও মুখে হাসি নেই পার্থর। সাথে হাসি নেই আরেকজনের মুখেও। সে হলো কর্ণ চক্রবর্তী। দুজনের অখুশি হওয়ার কারণ যদিও ভিন্ন। কর্ণ স্যার অখুশি কারণ পার্থ 2 নম্বরের জন্য অঙ্কে 100 পায়নি, আর পার্থ অখুশি কারণ সে কর্ণ স্যারকে খুশি করতে পারেনি। পার্থর বাবা সুভাষবাবুর চাকরি কলকাতায়। প্রতি সপ্তাহে শনিবার তিনি বাড়ি আসতেন, আবার সোমবার ভোর ভোর কলকাতার উদ্দেশ্যে রওনা হতেন। মাধ্যমিকে ছেলেরা তো ভালো রেজাল্টের পর আর এই গ্রামে পড়ে থাকতে চাইলেন না। ছেলে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে গেলেন বরাবরের মতন। ওখানে পার্থ ভর্তি হলো এক মস্ত বড় স্কুলে। অনেক বড় বড় শিক্ষককে কাছ থেকে দেখার সুযোগ পেল পার্থ। কিন্তু সেই কর্ণ চক্রবর্তীকে খুঁজে পায়নি সে কারোর মধ্যেই। কেউ কান মুলে দিয়ে বলেনি, এই সোজা অঙ্কটা তুই ভুল করলি, যা 40 বার কান ধরে উঠবোস কর এক্ষুনি। তারপর আবার নিজেই টিফিন টাইমে অফিস ঘরে ডেকে নতুন নতুন অঙ্কের পদ্ধতি দেখাতেন কর্ণ স্যার। পরবর্তীতে পার্থ দেখত এই শহরের স্যারেরা কেমন যেন ঘড়ির কাঁটা মেনে অঙ্ক করায়। একটা অঙ্ক মাঝপথেই ছেড়ে দিয়ে বলে, আজকে সময় হয়ে গেছে, বাকিটা পরের দিন হবে। কিছুই ভালো লাগে না পার্থর এই কলকাতায়। সবাই এখানে ভীষণ ব্যস্ত, কারোর দুদণ্ড সময় নেই নতুন কিছু শেখার। তারপর প্রায় 30-32 বছর কেটে গেল। সেই দিনের সেই পার্থ আজ মস্ত বড় বিজ্ঞানী হয়েছে। স্বাভাবিকভাবেই বয়সের সাথে সাথে কর্ণ স্যার, গ্রামের স্কুল, প্রায় সবকিছুই ভুলে গিয়েছে সে। স্ত্রী বৈশাখী, ছেলে তাতান, বৃদ্ধ বাবা মা, বন্ধু বান্ধব, গবেষণা, এসব নিয়ে বেশ কাটছিল তার দিনগুলো।
একেবারে যেন ছকে বাঁধা সবটা। হঠাৎই এক শীতের সকালে খবরের কাগজ হাতে নিয়ে চায়ের কাপে প্রথম চুমুক দিতে যাবে এমন সময় পাশের টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে পার্থ দেখলো অচেনা নম্বর। হ্যালো, হ্যালো, সুপ্রভাত, আমি বৈকুণ্ঠপুর ভারত সেবাশ্রম থেকে বলছি। বৈকুণ্ঠপুর? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি কি পার্থ বসুর সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। পার্থবাবু, এত সকালে আপনাকে বিরক্ত করার জন্য ভীষণ দুঃখিত। না না, ঠিক আছে, আপনি বলুন। আসলে আসলে আপনার বিদ্যালয়ের শিক্ষক কর্ণ চক্রবর্তী। কর্ণ চক্রবর্তী? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ণ স্যার। হ্যাঁ, আসলে খুবই দুঃখের সংবাদ, উনি কাল রাতে গত হয়েছেন। ও মাই গড! না, আসলে আমি এই আশ্রমের প্রধান পুরোহিত এবং কর্ণবাবুর শেষ বয়সের একমাত্র বন্ধুও বলতে পারেন। কাল ওই সন্ধ্যেবেলা থেকেই ওনার শরীরটা খারাপ হতে শুরু করে, আবার তারপর রাতের দিকে প্রায় আচ্ছন্ন অবস্থাতেই উনি আবার হাত ধরে বলেন যে ওনার মুখাগ্নি যেন শুধু আপনার হাতেই করা হয়। আর আর ভোরের দিকেই কিন্তু মানে ওনার ছেলে বা পরিবার, সে অনেক কাহিনী আছে, ফোনে বলা তো সম্ভব না। আপনি যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমি আমি আসছি, কিন্তু কিন্তু এখান থেকে পৌঁছতে তো তাও ঘন্টা পাঁচেক মতো লেগে যাবে। তাতে অসুবিধে নেই, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। ফোনটা কেটে দিতেই যেন একরাশ বিষণ্ণতা ঘিরে ধরল পার্থকে। সকালের ফুরফুরে মেজাজটা যেন কোথায় হারিয়ে গেল নিমেষেই। চায়ের কাপ টেবিলেই বসে থেকে আকাশের বুকে ধোঁয়া ছাড়তে ছাড়তে এক সময় ঠান্ডা হয়ে গেল। ট্রেনের জানলা দিয়ে দ্রুত গতিতে হারিয়ে যাওয়া গাছপালা, বাড়িঘরগুলো পেছনে ফেলে আসা কলকাতার ক্যানভাসে জায়গা করে নিচ্ছিল আর রেখে যাচ্ছিল অসংখ্য প্রশ্ন পার্থর মনে। কর্ণ স্যারের বাড়ি বর্ধমান, তাহলে স্যার চাকরি থেকে অবসর নেবার পর বৈকুণ্ঠপুরের আশ্রমে কেন? আশ্রম কর্তৃপক্ষ তার ফোন নম্বর কোথা থেকে পেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্যারের মুখাগ্নি করতে তাকে কেন ডাকা হচ্ছে? পার্থ যতদূর শুনেছিল কর্ণ স্যার বিয়ে করেছেন, তাহলে কি স্যার নিঃসন্তান? তবে তার স্ত্রী কোথায়? হাজারো প্রশ্ন ভিড় করছিল পার্থর মাথায়, যার একটিরও উত্তর তার জানা নেই। বৈকুণ্ঠপুর পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। তারপর সেখান থেকে একটা টোটো গাড়িকে গন্তব্যের ঠিকানা বলে পেছনের সিটে গা এলিয়ে দিল পার্থ। রাস্তাঘাট, বাড়িঘর সব বদলে গিয়েছে। দেখতে দেখতে স্কুলের বিল্ডিংটাও পেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। সেই ছোট্ট স্কুলটা আজ অনেক বড় হয়েছে। স্কুলের পাশের পুকুরটা খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু সেটি পাওয়া গেল না। হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছে, তার উপর বাড়ি উঠেছে। সেই পুকুরের পাশের কুল গাছ থেকে কুল পাড়তে গিয়ে ঝুপ করে পুকুরে পড়ে গিয়েছিল শৈবাল। তারপর তাকে তুলতে গিয়ে সবাই ভিজে স্নান। এইসব ভাবতে ভাবতে কখন যে আশ্রমের সামনে চলে এসেছে টেরই পায়নি সে। টোটো ভাড়া মিটিয়ে আশ্রমের দিকে পা বাড়ালো পার্থ। আশ্রমের সামনে গুটি কতক লোক দাঁড়িয়ে, মুখগুলি সবই অচেনা। একটু এগিয়ে যেতেই একজন মোটা মতন লোক পার্থর দিকে এগিয়ে এসে বলল, তুই আসবি আমি ঠিকই জানতাম, স্যারের প্রিয় ছাত্র ছিলি তুই। স্যার শেষবেলায় তোকে ডেকেছেন আর তুই আসবি না, এ হতেই পারে না। সরি, আপনাকে তো ঠিক। আরে আরে বিশ্বরূপ রে, বিশ্বরূপ! আরে তোদের বিশু মনে নেই? আরে বিশু মাস্টার, আরে সেই শিয়ালদহ স্টেশনে সেবার। তারপর ধীরে ধীরে সব জট পরিষ্কার হতে লাগলো পার্থর। বছর দশেক আগে একবার শিয়ালদহ স্টেশনে এই বিশুর সাথে দেখা হয়েছিল। তখন তাড়াহুড়োতে ফোন নাম্বারটা আদান প্রদানও হয়েছিল। ব্যস্ত জীবনের চাকা ঘুরতে ঘুরতে ব্যাপারটা একেবারেই মাথা থেকে উড়ে গিয়েছিল পার্থর। তারপর বিখ্যাত বিজ্ঞানী বন্ধুকে ফোন করে বিরক্ত করা উচিত হবে কিনা সেই ভেবে বিরত থেকেছে বিশ্বরূপ। তাই পরে আর তেমন যোগাযোগ হয়নি। ফোন নম্বর থেকে গিয়েছে কন্ট্যাক্ট লিস্টেই। ধীরে এগিয়ে গেছে পার্থর সামনের ইটে বাঁধানো বড় উঠোনের মাঝখানে শুয়ে রাখা কর্ণ স্যারের মৃতদেহের দিকে। চোখের উপর দুটো ভিজে তুলসী পাতা, নাকে তুলো গোজা, সেই অমায়িক চেহারার অধিকারী সুপুরুষ ব্যক্তির এক কালচে শীর্ণ দেহ পার্থর সামনে। কিছু প্রশ্নের সমাধান তখনও হয়নি, তবু পার্থ আসার কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা শুরু হলো। পথেই লোকে মুখে কিছু কিছু প্রশ্নের উত্তর পেল পার্থ। পার্থ ঠিকই খবর পেয়েছিল কর্ণ স্যার বিয়ে করেছেন। এমনকি এও জানতে পারলো যে স্যারের একটি মেয়েও ছিল, তার নাম সাজবাতি। বছর চারেক আগে
এক সম্ভ্রান্ত পরিবারে সাজবাতির বিয়ে দিয়েছিলেন কর্ণবাবু। তার বছর খানেক পরে সাজবাতি আরেকটি ফুটফুটে সাজবাতির জন্ম দেয়, কিন্তু সেটি মেনে নিতে পারেননি তার শ্বশুরবাড়ির লোক। শুরু করে তার উপর অত্যাচার। শেষে আর অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সাজবাতি। পড়ে থাকে তার ফুটফুটে মেয়েটি। কর্ণবাবু নাতনিকে নিয়ে আসেন নিজের কাছে। তার মাস 6 পর তার স্ত্রীও দেহ রাখেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। তারপর জীবনের সব মায়া ত্যাগ করে নিজের বর্ধমানের সব ভিটে মাটি বিক্রি করে এসে নিজের স্কুলের পাশের এই বৈকুণ্ঠপুর ভারত সেবাশ্রমে ওঠেন। চাকরি সূত্রে এই বৈকুণ্ঠপুরে তার পরিচিত লোকের অভাব নেই। স্কুলে পড়ানোর সময় থেকেই এই আশ্রমের প্রধান পুরোহিতের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই সুবাদে নিজের সমস্ত শেষ বয়সের সম্বল আশ্রমকে দান করে দিয়ে দাদু নাতনি এখানেই থাকা শুরু করেছিলেন। মাস 3 আগে থেকেই শরীর হঠাৎই ভাঙতে শুরু করে কর্ণবাবুর। তারপর ধীরে ধীরে আজ এই পরিণতি। শ্মশানের মাটিতে দাঁড়িয়েই একটা কথা শেষ ভাবিয়ে তুলেছিল পার্থকে। তবে কি স্যার এই নাতনির দায়িত্ব নিতেই তাকে ডেকে পাঠালেন? আশ্রমে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপর স্নান সেরে আশ্রমের বারান্দায় বসল পার্থ। পাশে এসে বসল বিশ্বরূপ। একটা দুটো কথা হচ্ছিল তার সাথে। কথার মূল বিষয় বলতে পুরনো স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখা, কিন্তু চোখটা এদিক ওদিক খুঁজছিল পার্থর ওই বাচ্চা মেয়েটিকে। কিছুক্ষণ পরে আশ্রমের ওই মূল পুরোহিত হাতে একটা সাদা খাম নিয়ে এগিয়ে এলেন পার্থর দিকে। আঠা দিয়ে আটকানো খামটা পার্থর হাতে দিয়ে উনি বললেন, কর্ণবাবু আপনাকে এটা দিতে বলে গিয়েছিলেন। আমাদের কারোরই এই চিঠি খোলার অনুমতি নেই। বলেছিলেন আপনি যদি তার মুখাগ্নি করতে আসেন তাহলে যেন এটা আপনার হাতে তুলে দেওয়া হয়। খামের এক পাশ খুলে চিঠিটা বার করলো পার্থ। সেই জেল পেনের কালির গন্ধ, ঠিক যেমনটা পার্থ পেত তার স্কুলের অঙ্ক খাতাগুলি থেকে। এ যেন কর্ণ স্যারের শরীরের গন্ধ। চিঠিটা পড়তে শুরু করলো পার্থ। প্রিয় অর্জুন। হ্যাঁ, ভুল পড়িসনি, পার্থ নয়, তুই অর্জুন। পার্থর অপর নামই তো অর্জুন। অর্জুন নামের কোনো ছাত্র আমার ছিল না, ছিল একটিমাত্র পার্থ, যাকে অর্জুন বানানোর সংকল্প নিয়েছিলাম আমি তোর মাধ্যমে। সব অঙ্কের হিসেব জীবনে মেলে না, জানিস? আমারটাও মেলেনি। এতক্ষণে হয়তো সবটাই জেনেছিস আমার নাতনি ঝিলমিলের কথাও। হয়তো ভাবছিস যে ঝিলমিলের দায়িত্ব নেবার জন্য তোকে ডেকে পাঠিয়েছি। না রে, তা নয়। ও এই আশ্রমেই বড় হবে, তার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। তবু চিন্তা হয়, আমি ছাড়া আর কেউ নেই ওই ক্ষুদে প্রাণটার। আমি চলে গেলে কে কিভাবে রাখবে? মানুষকে বদলে যেতে দেখেছি রাতারাতি, তাই ভরসা হয় না। তাছাড়া আশ্রমের গোসাইয়েরও বয়স হয়েছে, সেই বা কতদিন। তোকে শুধু এইটুকু কাজ দিলাম, মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে পারলে বৈকুণ্ঠপুর আসিস, মেয়েটাকে একটু দেখে যাস। নিজের ছেলে বলতে কেউ নেই আমার। শেষ বয়সে এসেও তাও ছেলের হাতে মুখাগ্নির লোকটা এই ব্রাহ্মণ সন্তান কর্ণ চক্রবর্তী ত্যাগ করতে পারল না, তাই তোকে ডেকে পাঠালাম। বৃদ্ধ মাস্টারের পাগলামি ভেবেই মেনে নিস। একসময় তোদের কত পাগলামি তো আমি মুখ বুঝে সয়েছি। খুব ইচ্ছে ছিল জীবনে বিজ্ঞানী হব, জানিস? কোনোদিন কাউকে বলিনি, এই তোকে আজ বললাম। পারিনি হতে, কিন্তু চেয়েছিলাম নিজে হতে না পারলেও একখানি বিজ্ঞানী রেখে যাব এই পৃথিবীতে। তারপর যেদিন বাজারে গিয়ে শুনলাম তুই বিজ্ঞানী হয়েছিস, বাজারের মধ্যে এই বুড়ো হাঁটুতে লাফিয়ে উঠে হাঁটুতে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি এসেছিলাম সেদিন। গিন্নি কি বকা বকেছিল। যাই হোক, বলতে গেলে সে অনেক কথা। ইচ্ছে ছিল শেষকালে একদিন তোকে পেলে জমিয়ে গপ্প করব। যাক, সেসব হয়তো আর হবে না। ভালো থাকিস। ঝিলমিলটাকে একটু দেখিস। চিঠিটা যেন হঠাৎই শেষ হয়ে গেল। পার্থ বুঝতেই পারেনি কখন যে তার চোখ বেয়ে জল অঝরে বইতে শুরু করেছে। একটু স্তম্ভিত হতেই সে চেঁচিয়ে উঠল, ঝিলমিল! তার চিৎকারে পুরো আশ্রমে প্রতিধ্বনি হচ্ছিল। প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে আবার চেঁচিয়ে উঠল পার্থ, ঝিলমিল! তৃতীয়বার ডাকতে যাবে এমন সময় পেছন থেকে কে একটা এসে প্যান্ট টানছে। পেছন ঘুরতেই দেখলো একটি ছোট্ট ফুটফুটে মেয়ে, এক হাতে একটা পেন্সিল আর এক হাতে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। পার্থ নিচু হয়ে কোলে তুলে নিল ঝিলমিলকে। কপালে গালে চুমু খেলো। ঝিলমিল একটু আটকালো না পার্থকে, শুধু চুমু খাওয়ার পর হাত দিয়ে গালটা মুছতে লাগলো।
সেই দেখে হেসে উঠল পার্থ। তার ছেলে তাতানো ঠিক এমনি করে। কেউ তার গালে চুমু খাবার পর পৃথিবীর সব শিশুরাই কেমন একটা একই ছাঁচে তৈরি। পার্থর মুখে হাসি দেখে খিলখিলিয়ে হেসে উঠল ঝিলমিল। তারপর মহা আগ্রহে কোলে বসেই হাতের খাতাটা পার্থকে দেখাতে লাগলো। পার্থ দেখলো তাতে 1 থেকে 100 অবধি 10 বার করে লেখা, শুধু শেষবারেরটাতে 83 অবধি রয়েছে। পার্থ বুঝল ঝিলমিলের সন্ধ্যের পড়াশুনোয় বিরক্ত করেছে সে, এই অসময় তাকে ডাকাডাকি করে। পরে পার্থ জানতে পারল কর্ণবাবু বলে দিয়ে গেছেন, যাই হয় হোক পড়াশোনায় যেন কোনো কামাই না হয়। এই ছোট্ট মেয়েটি এই অনুশাসনের মধ্যেই বড় হচ্ছে। আজ এইরকম একটা দিনেও কেউ বলেনি তাকে, তবুও সে অঙ্কের খাতা নিয়ে প্রতিদিনের কাজে বসে পড়েছে সন্ধ্যে হতেই। হয়তো সে বুঝতেই পারেনি কি হারিয়ে গেল তার জীবনে, যদিও সেই বোঝার সুযোগটুকুও দেয়নি পার্থ। পরদিন সকালেই ঝিলমিলকে নিয়ে রওনা হয়েছে কলকাতার দিকে। এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে। বিজ্ঞানী হবে ঝিলমিল, কর্ণ চক্রবর্তীর নাতনি। ডক্টর ঝিলমিল চক্রবর্তী এখন ইসরোর একজন বড় বিজ্ঞানী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।